গল টেস্টের তৃতীয় দিন বলা যায়, আজকেও আরও একটা দিন গেল ব্যাটসম্যানদের দখলে। আমরা দেখেছি যে বাংলাদেশ প্রথম দুই দিন ব্যাটিং করে 495 রান করেছে, আজকে 300 সাড়ে 300-এরও বেশি রান করে ফেলেছে। শ্রীলঙ্কা 127 রানের মতো মনে হয় বাংলাদেশ এগিয়ে আছে। তৃতীয় দিন শেষে অলরেডি পাথুম নিসাঙ্গা 180+ রানের একটা ম্যারাথন ইনিংস খেলেছে। 200 হয়ে যেতে পারতো হাসান মাহমুদ নতুন বলের যদি তাকে ওই ওয়াবল সিমে ওই বোলটা না করতেন, তাহলে নিশ্চিত একটা 200 ছিল। ঘরের মাঠে তার প্রথম সেঞ্চুরি, এর আগে ইংল্যান্ডের মাটিতেও তার একটা সেঞ্চুরি ছিল। সো মানে বলা যায় যে মানে গল টেস্টে আমরা প্রথম দিন থেকে যে ট্রেন্ড দেখে এসেছি যে ব্যাটসম্যানরা ডমিনেট করে একটা লার্জ পোর্শন অফ টাইম, সেটাই আজকে দেখলাম যে শেষ পর্যন্ত কতক্ষণ আর কি। এখন শ্রীলঙ্কার হাতে আরও 6 উইকেট আছে, খুব দ্রুত রান করেছে আজকে দিনে। যে জিনিসটা সিগনিফিকেন্ট ছিল, শ্রীলঙ্কার রান স্কোরিং রেটটা প্রায় 3.5-এর উপরে ছিল, কিছু কিছু ক্ষেত্রে 4-এর কাছাকাছিও গিয়েছিল। ইনিংসের শুরুতে পাথুম নিশাঙ্কা যে ব্যাটিংটা করেছে তার স্ট্রাইক রেট একটা সময় ছিল 70 আর 80-র মাঝামাঝি। সো আমরা বুঝতেই পারি যে কত দ্রুত তিনি রানটা করেছেন। সো যেহেতু এই যে মডার্ন ডে ক্রিকেটের এই বিউটিটা আছে যে বাংলাদেশ 2 দিন ব্যাটিং করার পরও শ্রীলঙ্কার ওই ওপেনারের এরকম অ্যাটাকিং ব্যাটিংয়ের কারণে এখন মনে হচ্ছে যে গল টেস্টের রেজাল্ট আসতে পারে, এবং সেটা অবশ্যই বাংলাদেশের বিপক্ষেও যেতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে যদি বাংলাদেশের বোলাররা সেই অর্থে বোলিংয়ে দিয়ে কামব্যাক না করে। আমরা দেখেছি যে বোলাররা আজকের দিনে আমরা 4জন বোলারের অ্যাটাক, 2জন স্পিনার 2জন পেসার, আমরা দেখেছি যে সবাই মানে 3-3.5-এর মধ্যে ইকোনমিতে রান বোলিং করেছেন আর কি। এই কন্টেনমেন্ট যে বিষয়টা আজকের দিনের জন্য দরকার ছিল, এরকম ফ্ল্যাট উইকেটের দরকার ছিল, সেই জিনিসটা মিসিং ছিল। একজন বোলার বা 2জন বোলার মানে যে একটা এন্ড থেকে খুবই মানে রান কমিয়ে রাখা, চাপ সৃষ্টি করার যে বোলিং, সেইটা দেখা যায়নি। সবাই কম বেশি সবার এগেনস্টেই কম বেশি রান হয়েছে। তো ওই বোলিং উইথ পার্টনারশিপ যে জিনিসটা আমরা দেখি যে একজন হয়তো অ্যাটাক করছে এক এন্ড থেকে, আরেকজন রান কমানোর বোলিংটা করছে, ওই কমপ্লিমেন্টেশনটা আমরা আজকের বোলিংয়ে মিসিং ছিল। স্পেশালি নতুন বলে আমরা দেখেছি যে হাসানের সঙ্গে নাহিদ রানা বোলিং করেছেন, 2 পেসার। নাহিদ রানা ছিল একটু বেশি এক্সপেন্সিভ, ওই আমরা প্রথম 10 ওভারেই 50 রানের মতো দিয়েছি আর কি। ওই সময়টা মনে হয়েছে যে মোমেন্টামটা খুব ভালোভাবেই শ্রীলঙ্কার পক্ষে শিফট হয়েছে। এরপরে আমরা হয়তো তাদের ওপেনার উদানার উইকেটটা নিয়েছি, কিন্তু সেখান থেকে আর কি ওর ফিরে যায়নি, কারণ পাথুম নিশাঙ্কা ততক্ষণ উইকেটে অলমোস্ট সেট, এবং সানজোয়ার আউট, একেবারে কন্ডিশন ছিল ব্যাটিংয়ের জন্য পারফেক্ট। সো সেটা উনি ক্যাপিটালাইজ করেছেন, একদম লাস্ট সেশনে এসে তিনি আউট হয়েছেন। আর তাকে সঙ্গ দিয়েছেন তার অভিজ্ঞ দীনেশ চান্দিমাল। সব কিছু মিলায় আর কি এখন যে অবস্থা আছে, এখন 2জন যে ক্রিজে আছেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস, দুজনই বাংলাদেশের সঙ্গে তাদের সর্বশেষ সিরিজে সেঞ্চুরি করেছেন, এবং তাদের সেঞ্চুরিগুলো ছিল খুবই ম্যাচ ডিফাইনিং এবং অ্যাটাকিং, এবং দুজনই অ্যাটাকিং ব্যাটিং করতে পছন্দ করেন। এবং তাদের উইকেট কিপার কুশল মেন্ডিস, উনি কিন্তু এখনও শেডে আছেন, উনি এখনও ব্যাটিং করেননি। সো বলা যাতে 3জন মোস্ট অ্যাটাকিং ব্যাটসম্যান এখনও তাদের শেডে আছে আর কি, আনবিটেন। সো এই জিনিসটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশে শ্রীলঙ্কা ইভেনচুয়ালি লিডটা নিবে। সো ওই জিনিসটা কতটা আর কি ইনএভিটেবলটা ডিলে করা যায় আর কি, রান স্কোরিংটা কতটা কম দ্রুত কমিয়ে আনা যায় আর কি। তারা যে স্বাচ্ছন্দ্যে রান করছে সেটা যাতে অতটা স্বাচ্ছন্দ্যে না হয়, একটু প্রেশার যদি ক্রিয়েট করা যায়, ডট বল বা মেইডেন ওভারের 2-3টা মেইডেন ওভার বা 1-2-3-4 ওভার যদি এরকম একটার পর একটা জোড়া দিয়ে চাপ সৃষ্টি করা যায়, তাহলে হয়তো একটা অ্যাটাকিং শট, একটা ভুল শট বা একটা আনঅর্থোডক্স শটের রেজাল্ট হিসেবে একটা উইকেট আসতে পারে, একটা পার্টনারশিপ ভাঙতে পারে। যেহেতু উইকেট এখনও ব্যাটিং সহায়ক আছেন, এখন চাপ বাড়িয়ে আর কি উইকেট নেওয়ার ফর্মুলাটা হবে বাংলাদেশের জন্য খুবই ক্রুশাল। সেটা যদি বাংলাদেশ করতে পারে চতুর্থ দিন সকালে, তাহলে হয়তো ম্যাচটা ওয়াইড ওপেন হয়ে যাবে, এবং বাংলাদেশকে ওই রকম একটা সেশন ক্রিয়েট করতে হবে বোলিং দিয়ে, যাতে যেখানে আর কি 30 রানের মধ্যে 4 উইকেট বা 40 রানের মধ্যে 3 উইকেট, এরকম একটা বার্স্ট ক্রিয়েট করতে হবে, যেটা কি খুব দ্রুত একটা কলাপস হয় আর কি, যেটা আর কি বাংলাদেশের ইনিংসের শেষের দিকে হয়েছে। ওরকম একটা কিছু না করতে পারলে শ্রীলঙ্কা ডেফিনেটলি লিড নিবে, এবং সেই লিডটা অনেক সাবস্টেন্সিয়াল হবে। এখন সেটা হয়তো বাংলাদেশকে আবার সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ের ক্ষেত্রে আরও প্রেশার পড়তে হবে। বাই দ্য টাইম বাংলাদেশ ব্যাটিং করবে, তখন এই উইকেটে ডেফিনেটলি টার্ন করবে। মিরাজের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে এই সিরিজে, মিরাজ এই সিরিজের প্রথম ম্যাচটায় মিরাজ অসুস্থতার কারণে খেলতে পারছে না। তাইজুল আর মিরাজের জুটিটা আমরা জানি দুজনই 200+ টেস্ট উইকেট আছেন, দুজনই খুবই সাকসেসফুল টেস্ট বলার বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি বলতে গেলে। এখন তাদের যেই কেমিস্ট্রি বা যে রসায়নটা আমরা দেখি বোলিং পার্টনারশিপের ক্ষেত্রে, যে জিনিসটা একটু আগে বললাম, একজন এক এন্ড থেকে রান থামায় রাখে, আরেকজন অ্যাটাকিং বোলিং করে,
ওই অ্যাটাকিং বোলিং এবং ডিফেন্সিভ বোলিংয়ের দোনোটা স্কিল কিন্তু দোনোজনের আছে। ডিপেন্ডিং অন ম্যাচ সিচুয়েশন ওনারা ওই কাজটা ম্যাচে করে দেখাতে পারে। এখন মিরাজের অসুস্থতার কারণে তার শূন্যতাটা পূরণ করতে হচ্ছে নাইমকে, যিনি টেস্ট টিমে খুব একটা রেগুলার না। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে লাস্ট সিরিজটা তার ভালো গিয়েছে, কিন্তু সেটা ঘরের মাঠে এবং বেশ লাইভলি উইকেটে। এখন এটা হচ্ছে ফ্ল্যাট ডেক, বলে এখানে ফ্ল্যাট ডেকে তাকে বোলিং করতে হয়েছে এবং অনেক রাইট হ্যান্ডারের এগেনস্টে বোলিং করতে হয়েছে। এই দুইটা জিনিস কন্ট্রিবিউটেড টু দ্যাট ফ্যাক্ট যে এখানে তাইজুলের সঙ্গে তার ইয়েটা এখন পর্যন্ত ওইভাবে দেখা যায় নাই, যেই জায়গায় আর কি যেমনটা আর কি সবাই এক্সপেক্ট করেছিল। আর নাহিদ রানার ক্ষেত্রে আমরা দেখেছি যে তাকে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্টটা উনি খেলেছিলেন সেখানেও নতুন বল দেওয়া হয়েছিল, এখানেও গলেও আমরা দেখছি যে নাজমুল হোসেন শান্ত তাকে নতুন বল দিচ্ছে, হুইচ ইজ একটা একটু কোয়েশ্চেনেবল একটা মনে হচ্ছে যে এই মুহূর্তে। কারণ হচ্ছে নাহিদ রানা আমরা জানি যে উনি একটা মানে এক্সপ্রেস ফাস্ট বোলার, ওনার পেস হচ্ছে ওনার স্ট্রেংথ, অ্যাকুরেসি ইজ নট দ্য বিগেস্ট স্ট্রেংথ, যেই কারণে আপনি ওখানে রান লিক করার একটা অপশন থাকে যখন আপনি ফ্ল্যাট উইকেটে খেলবেন। সো ওই জায়গায় আপনি নাহিদ রানা এখন পর্যন্ত নিউ বলে স্পেশালি হাসান মাহমুদ যেমন কনসিস্টেন্ট, ওইরকম কনসিস্টেন্টলি কোনো মানে ভালো পারফরমেন্স প্রডিউস করতে পারে না উনি। তার যে পারফরমেন্সগুলো এসেছে টেস্টে সেটা বেশিরভাগই দেখা গেছে সফটার বলের এগেনস্টে এবং মিডল ওভার্সে, মানে বল যখন একটু পুরনো হয় থার্ড সিমারের রোলে, যে জিনিসটা আমরা পাকিস্তানে দেখেছি উনি 5 উইকেট নিয়েছিলেন। ওরকম বার্স্ট ক্রিয়েট করার জন্য আইডিয়াল বলার উনি, কিন্তু তাকে নিউ বল না দিয়ে আই গেস একটু যদি সফটওয়্যার বলের এগেনস্টে সফটওয়্যার বলে দেওয়া যায় তাহলে হয়তো ইনডিসিশন ক্রিয়েট করার চান্স বেশি থাকে। সেই জায়গায় তাইজুল যদি নিউ বলে বোলিং করে, যেটা কিন্তু শেষ পর্যন্ত করতে হয়েছে, যখন রানা অনেক রান কনসিড করেছেন তখন হাসানের সঙ্গে তাইজুলকেই বোলিং করতে হয়েছে নিউ বলে। তো এই ট্যাকটিক্যাল মুভটা অলরেডি আমরা দেখেছি দুইটা টেস্টেই নাজমুল তাকে নতুন বলের জন্য আস্থা রাখছেন, কিন্তু এখন পর্যন্ত উনি আস্থার প্রতিদানটা দিতে পারেননি। এটা সময় বলে দেব উনি কতটা এফেক্টিভ হবেন এই রোলে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.